এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর আর আলোচনা বিশ্লেষণ নিয়ে আছে কাজী মহুয়া। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে 3 দশক পর, ভোটের তারিখ 11 মার্চ। ইউনিপের চেয়ারম্যান এমডির 12 বছরের সাজা, 2702 কোটি টাকার দণ্ড। মাশরাফির চাওয়াতেই ওডিআই দলে সাব্বির, ফিরলেন তাসকিন বাদ ইমরুল আরিফুল। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ইউনিপের চেয়ারম্যান এমডির 12 বছরের কারাদণ্ড। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে 28 বছর পর। ডাকসু নির্বাচনে ভোট 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হয় 2012 সালে হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী। এরপর গত বছরের 17 জানুয়ারি 6 মাসের মধ্যে ভোটের নির্দেশ দেয় আদালত। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে গেলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ। পরে 6 জানুয়ারি স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ। এরপরেই ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে হয়েছে কয়েক দফা বৈঠক। বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, ডাকসু নির্বাচনের ভোট 11 মার্চ। ডাকসু সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের তারিখ ঠিক করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ জানান, ডাকসু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। ভোটার তালিকা প্রস্তুত অনেকটাই, তারপরে সংশোধন করার জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ হচ্ছে, তারপরে চিফ রিটার্নিং অফিসার নিয়োগ হয়ে গেছে, তারপর রিটার্নিং অফিসারগুলো হলে হলে নিয়োগ হচ্ছে, সুতরাং প্রস্তুতি কমতি নেই। নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ছাত্রলীগ, তবে ছাত্রদল বলছে পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তারা ভাববে। আর বাম সংগঠনগুলোর প্রত্যাশা ক্যাম্পাসে সবার সমান সুযোগ। একাডেমিক বিষয়গুলো, বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়গুলো, শিক্ষার্থীদের পঠন পাঠনের বিষয়গুলো ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে ওঠে, সেটি আমাদের প্রত্যাশা। শুধুমাত্র একটি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাড়া সকল ছাত্র সংগঠনের একই অভিমত, তারা বলছে ডাকসু নির্বাচনের পরিবেশ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমরা আস্থা রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলো এবং সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের বাধাহীন তৎপরতা নিশ্চিতের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থপাচার মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউর চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান শাহীন এবং ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন সহ 6 জন 12 বছরের কারাদণ্ড পেয়েছেন। ঢাকার বিশেষ জজ 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই রায় দিয়েছেন। একই সঙ্গে 6 আসামিকে 2702 কোটি 41,11,784 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন সহ 3 জন কারাগারে, বাকি 3 জন পলাতক। অবৈধভাবে প্রায় 1350 কোটি টাকা পাচারের অভিযোগে 2011 সালে শাহবাগ থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। 2015 সালে 6 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলায় মোট 27 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন 23 জন। চোরাই তেল বিক্রিতে যোগসাজশের অভিযোগে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসি সচিবের সই করা এক চিঠিতে বুধবার এ নির্দেশ দেওয়া হয়। চোরাই তেল বিক্রি ও পরিমাণে কম দেওয়ার দায়ে 2016 সালে উত্তরাঞ্চলের 15টি পেট্রোল পাম্পের বাণিজ্যিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় বিপিসি। তবে এ নির্দেশ না মেনে পাম্প চালু রাখে দিনাজপুরের লুৎফা এন্টারপ্রাইজ, পাবনার মনসুর ফিলিং স্টেশন, নওগাঁর হক ও রতন ফিলিং স্টেশন। গত ডিসেম্বরে ক্রেতা সেজে এসব ফিলিং স্টেশনে যায় বিপিসির তদন্ত দল। এ সময় 4টি পেট্রোল পাম্পে তেল বিক্রির প্রমাণ পান তারা। এসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল কিনে রসিদও সংগ্রহ করে দলটি। এ ঘটনায় 4টি পেট্রোল পাম্পের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে বিপিসি। কারণ দর্শাতে বলা হয় সরকারি 3 জ্বালানি তেল বিপণন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে। দোষ স্বীকার করে নোটিশের জবাবও দেন তারা। আমাদের যে দ্বিতীয় অভিযোগ, তার বক্তব্য হলো যে সে 1 মাস বা 1.5 মাস যেতে পারেনি, এই সময়
তারা হয়তো কোনো কিছু করে থাকতে পারে, যেটা বিপিসি লোকজন দিয়ে দেখছি। চেয়ারম্যান বলে আমরা জানাই, দেখা যাক কি অ্যাকশন নিচ্ছে আমরা দেখি। আমরা ইন্সপেকশন করেছি এবং আমরা প্রশাসনের সহায়তা ছাড়াতে এটা সিল করার কোনো রাইট আমাদের নাই। আমাদের রেজিস্ট্রেসি করে তারপর এটা সিল করতে হয়, কারণ এটা তো একটা প্রশাসনের মাধ্যমে সিল করতে হয়। অলরেডি আমরা একটা মিন টাইম সিল করে দিয়েছি, ব্যাখ্যা চেয়েছি এবং আমরা পাম্প অলরেডি বন্ধ করে দিয়েছি। আমরা ব্যবস্থা নিয়েছি, বিপিসির নির্দেশনা পাওয়ার পরে ওদের মালিকানাধীন আর একটা পেট্রোল পাম্প ছিল, ওইটাও বাতিল করে, ওইটাও করে রাখছি। আমরা একটা রিপোর্ট দিতে বলছি। অনুসন্ধানে জানা যায় ওই 4 পেট্রোল পাম্পের মধ্যে 3টিতে তেল বেচাকেনা বন্ধ থাকলেও চলছে 1টিতে। ভাই আমার তো জানা নাই এগুলো, কে বলতে পারবে? এগুলো কেশিয়ার বলতে পারবে, উনি আসবে কিছুর মধ্যে। এদিকে সরকারি জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের 3 কর্মকর্তাকে প্রত্যাহারের চিঠি বুধবার অভিযুক্তদের কর্মস্থলে পাঠানো হয়। তারা হলেন যমুনা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক শাকিল আহমেদ, মেঘনা পেট্রোলিয়ামের উপব্যবস্থাপক শরীয়তুল্লাহ এবং পদ্মা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক নূর হোসেন হাওলাদার। তারা সবাই বগুড়া অঞ্চলের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জ্বালানি তেল বিপণনের দায়িত্বে ছিলেন। বিপিসি কর্মকর্তারা জানান, চোরাই তেল বিক্রির অভিযোগে স্থগিত থাকা অন্য পেট্রোল পাম্পগুলোতেও তদন্ত চালানো হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মচারী আফজাল হোসেন এবং তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের নির্দেশনা অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছে রাজুক, রেজিস্ট্রি অফিস, বিআরটিএ, অগ্রণী এবং এবি ব্যাংকে। কেবল রাজধানীতেই আফজালের 6টি এবং রুবিনার নামে আছে 7টি প্লট। ঢাকার বাইরেও তাদের বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন রাজধানীতে বসুন্ধরার আবাসিক এলাকাসহ নানা এলাকায় তার নামে আছে 2.5 থেকে 6 কাঠার 6টি প্লট। ফরিদপুর সদরে বাড়িসহ প্লটের সংখ্যা 3টি, রাজবাড়ীতে 1টি এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 2টি প্লটের সন্ধান পেয়েছে দুদক। আফজালের স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোগ্রাফার। তার নামে উত্তরায় 3 কাঠা জমির ওপর 6তলা বাড়ি আছে 2টি। রাজধানীর বিভিন্ন এলাকায় আছে 7টি প্লট। ফরিদপুর সদরে 4টি প্লটের মধ্যে 1টির ওপর আছে 4তলা বাড়ি। এছাড়া তার নামে কেনা হয়েছে 2000 সিসির একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি। এই দম্পতির বিপুল সম্পদের উৎস জানতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনে আফজাল রুবিনার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। কনসার্ন ডিপার্টমেন্ট, এজেন্সি, অথরিটির কাছে আমাদের চিঠি চলে গিয়েছে। এই জমি জমা সম্পদ কোনোভাবেই হস্তান্তর করা যাবে না, ট্রান্সফার করা যাবে না, এটা এমবার্গো থাকবে। অনুসন্ধানে তাদের আরও সম্পদের তথ্য পাওয়া যাবে বলেও ধারণা করছে দুদক। তাই তাদের কাছেই সম্পদের হিসেব চেয়ে পাঠানো হয়েছে নোটিশ। প্লট পেয়েছি, এর বাইরেও যদি দেশে বা দেশের বাইরে থাকে অবশ্যই আমরা সেটা উদ্ঘাটন করব। কোনোটাই আমাদের আওতার বাইরে থাকবে না। এছাড়া আফজাল দম্পতির বিদেশ গমনে আগেই নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চলমান অভিযানে 3 জেলায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা সহ 3 জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বরিশালে সরকারি চাল আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন চাঁদপুরা ইউপি চেয়ারম্যান। কিশোরগঞ্জে ঘুষের টাকা সহ ভূমি অফিসের এক সার্ভেয়ারকে আটকের কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। গোপালগঞ্জে গ্রেপ্তার হয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা। ভিজিডির চাল আত্মসাতের খবরে সকালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহকে ধরতে তার হিজলতলার বাসভবনে অভিযানে যান দুদকের কর্মকর্তারা। আমানুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বরিশাল দুদকের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী জানান, ভিজিডির 5 টন চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আমানুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জনাব আমানুল্লাহ আমান, তাকে 5 মেট্রিক টন ভিজিডির চাউল আত্মসাৎ, যার মূল্য 1,82,000 টাকায় আত্মসাতের দায় তারকে মামলা করছি তার বিরুদ্ধে, এবং সেই আসামিকে আজকে গ্রেপ্তার করলাম। কিশোরগঞ্জ সদরে ভূমি অফিসে দুপুরে অভিযান চালিয়ে সার্ভেয়ার গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ঘুষের 10,000 টাকা পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা। এ ঘটনায় দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধনচন্দ্র সূত্রধর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। ঘুষ গ্রহণের অপরাধে হাতে হাতে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জে সোনালী ব্যাংকের ভাটিয়াপাড়া শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে দুদকের আরেকটি দল। বিভিন্ন ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় 2017 সালের 29 নভেম্বর 6 জনকে আসামি করে কাশিয়ানী থানায় দুদক একটি মামলা করে। এদিকে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সোনালী ব্যাংকের গোপালগঞ্জ শাখার 8 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের বিশেষ জজ আদালত। এছাড়া চট্টগ্রামে চেক জালিয়াতির মামলায় পূবালী ব্যাংকের 3 কর্মকর্তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মহানগর দায়রা জজ শফিউল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। রোববার চেক জালিয়াতি করে 12 কোটি 85 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রেজা ও কম্পিউটার অপারেটর চন্দন দের বিরুদ্ধে মামলা করেন ব্যাংকটির আঞ্চলিক মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম মজুমদার। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক অবৈধ দোকান ভেঙেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরানা পল্টন থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 2 ঘন্টা চলে এই অভিযান। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। রাজধানীর অনেক ফুটপাতই অবৈধভাবে হকারদের দখলে, নেই হাঁটার পথ। তাই বিভিন্ন মহলের দাবি ছিল পথচারীদের চলাচলের স্বার্থে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা। তারই অংশ হিসেবে বুধবার পুরানা পল্টন থেকে মতিঝিল পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। আমরা উচ্ছেদ করে যাওয়ার পরবর্তীতে আবার তারা এসে দখল করে বসে, এবং এটি যেন না করতে পারে সেজন্য আমাদের পুলিশের তদারকি নিয়মিত থাকবে। এদিকে হকাররা জানান, অভিযানের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা নিজেরা বলতে পারি না, সরকার থেকে আমরা কিছু করে দেয়, তাহলে আমরা একটা ব্যবস্থা চাই। আমরা তো এটা ছাড়া কোনো রাস্তা, আমরা এখানে ঘুরে খাইতে হইব, এটা আমার রিজিক, এটাতে আমরা পেট চালা। এদিকে পথচারীরা এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান। হকাররা ফুটপাত দখল করে রাখছে, এটা সাধারণ জনসাধারণের জন্য চলাফেরা হাঁটতে অনেক কষ্ট হয়। হাঁটাতে চলাচল সুবিধা হবে, জনগণ হাঁটতে পারবে, জনগণ যাইতে পারবে। অভিযানে শুধু ফুটপাতই নয়, বিভিন্ন ভবনের সামনে গড়ে তোলা অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাবলিগ জামাতের বিবদমান 2 পক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেবে। আগামী মাসে আয়োজিত হবে ইজতেমা। তবে এতে আসছে না তাবলিগের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদ। সচিবালয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে 2 পক্ষের বৈঠকে এ সমঝোতা হয়। উপমহাদেশের সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন তাবলিগ জামাতের কোন্দল প্রকাশ্যে আসে 2017 সালে। তাবলিগের আমির ভারতের মাওলানা সাদ কান্দালবির মতাদর্শকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় 2 পক্ষ। গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষে নিহত হন 1 জন। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সরকার 2 পক্ষের সমঝোতার উদ্যোগ নেয়। তাবলিগের 2 পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার 2 পক্ষকে নিয়ে সচিবালয়ে আবারও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, 2 পক্ষ একসঙ্গে ইজতেমায় অংশ নিতে রাজি হয়েছে। এই আয়োজনের তারিখ ঠিক হবে বৃহস্পতিবার। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাটা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে, এবং সেই ইজতেমাতে 2 পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। এটা কিভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়ে আগামীকাল 10:30টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় অফিসে আরেকটি সভা হবে। সেই সভাতে কবে, কখন, কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হবে। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবারের ইজতেমায় তাবলিগ জামাতের কেন্দ্রীয় আমির মাওলানা সাদ আসছেন না। টঙ্গীতে ইজতেমা হবে এবং ইজতেমা 2 গ্রুপে হবে না, সবাই মিলে একটাতে হবে। 2 গ্রুপের 2 জন নেতাকে আমরা দায়িত্ব দিছি, মানে এক গ্রুপে হলেন মাওলানা আসিফ সাহেব আর এক গ্রুপে মাওলানা জুবায়ের সাহেব। আলোচনা শেষে তাবলিগের মুরব্বীরা দাবি করেন, তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। আলহামদুলিল্লাহ, এটা খুবই সুসংবাদ। আমাদের এই ব্রিফের মাঝেই ওনারা 2 পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই, তারা একসাথে চলবে, আগের মতোই থাকবেন, তাতে কোনো বিভক্তি নাই। যেটা ছিল অতীত, এটা একজন তারা অতীতটা ভুলে গিয়েছে।
ইজতেমার আয়োজন নিয়ে এখন আর সংশয় নেই বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের উপর হামলার মামলায় পল্টন থানা ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হোসেন মিরন সহ 9 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী বিকেলে তাদের একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলছেন তারা ষড়যন্ত্রের শিকার। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আসলাম হোসেন তুষার চাকরি পেতে বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসলাম উদ্দিন তুহিনকে টাকা দিয়েছিলেন। তবে চাকরি পাননি তুষার। পুলিশের দাবি টাকা ফেরত পেতে তুষারের পক্ষ হয়ে পল্টন থানা ছাত্রলীগ সভাপতি মিরন সহ কয়েকজন আজাদ সেন্টারে যান। এ সময় হাতাহাতি হয় দুই পক্ষের। খবর পেয়ে পুলিশ গেলে তাদের উপর চড়াও হন মিরন ও তার সঙ্গীরা। এতে আহত হন পুলিশ ও আনসারের 4 সদস্য। পরে পল্টন থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ভবন থেকে মিরন, তুহিন সহ 16 জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে মিরন সহ ছাত্রলীগের 9 জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার মামলা হয়েছে। আর তুহিন সহ বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনালের 7 জনের বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা করেছেন তুষার। গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা অবশ্য দাবি করছেন তারা বিশ্বাস ট্রেডার্সের ষড়যন্ত্রের শিকার। গণশিক্ষা অধিদপ্তরে চাকরি দেওয়ার নাম বলে তারা 8 লাখ টাকা নিয়েছে। এরকম প্রত্যেকটা মানুষের এরকম বিচার আছে। পুলিশের গায়ে হাত দেয় যখন মারামারি চলতেছিল, আপনার যখন পক্ষে আসছে, ওনারা যখন ছুরি নিয়ে আমাদের উপরে আঘাত করতেছিল তখন ভাই জীবন বাঁচানো ফরজ, আমরা জীবন বাঁচিয়ে গেছি। তবে পুলিশের দাবি যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে থামাইতে উদ্যত হলে এক পর্যায়ে পুলিশ এবং আমার আনসার সদস্যরাও এই ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে আহত হয়। পরবর্তীতে আমরা খবর পেয়ে আমরা সিনিয়র কর্মকর্তারা আরও অফিসার ফোর্স যেয়ে তখন এই দোষীদেরকে আমরা থানায় নিয়ে আসি এবং 2টি মামলা রুজু হয়। পুলিশের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। নটা 26-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নিউজিল্যান্ড সিরিজের ওডিআই দলে তাসকিনের থাকাটা একরকম নিশ্চিত ছিল, তবে সাব্বিরের অন্তর্ভুক্তি বড় চমক। অধিনায়ক মাশরাফির চাওয়াতেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচক। বাদ পড়েছেন ইমরুল, আরিফুল, অপু ও রনি। টেস্টের জন্য বিবেচনায় আসেননি ইমরুল, রাখা হয়নি সম্মুখে। পারফরমেন্স এটা আমি পরিষ্কার করে দিই, এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দ হয়েছে যে ও এমন একটা খেলোয়াড়কে চাচ্ছে যে 7-8 নম্বরের ব্যাটিং করতে পারবে বা 6-7-এ গিয়ে ফাস্ট বোলারকে মোকাবেলা, কারণ ইংল্যান্ডের কন্ডিশন হচ্ছে ডিফারেন্ট। বিশ্বকাপের ওই প্ল্যান করে, নিউজিল্যান্ডের প্ল্যান করে কিন্তু ওকে নেওয়া হয়েছে। বিপিএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তো আমাদের একটা প্ল্যান আছে ওকে নিয়ে, যে প্রথমে চিন্তা করেছিলাম যে লঙ্গার ভার্সনের কথা। তো যেহেতু এখন খেলে যাচ্ছে, তো সামনে ওডিআই আছে, ওডিআইয়ের জন্য ওকে আমরা দেখেছি যদি ফিটনেস ভালো থাকে তাহলে সামনের দিকে চিন্তা করতে পারবো। স্পিন অপশনে সাকিব মিরাজের সঙ্গী নাইম হাসান। সাব্বির তাসকিন ইস্যুতে ঢাকা পড়েছে ইমরুলের বাদ পড়া। 2 ফরম্যাটে এই অভিজ্ঞ বাঁহাতির জায়গা হয়নি। অফ স্পিনার একটা আমাদের দরকার, কারণ নিউজিল্যান্ডে এখন বাঁহাতি অনেকগুলি ব্যাটসম্যান আছে। তো সুতরাং এগুলি মাথায় রেখে কিছু ব্যাকআপ প্লেয়ারও রাখা হয়েছে। তো আমি হোপফুল যে নাইম হাসান যেহেতু টেস্ট ম্যাচে ভালো করেছে, ওডিআই তো ইনশাআল্লাহ ভালো করবে। শৃঙ্খলা ভঙ্গে গেল সেপ্টেম্বরে সাব্বির নিষিদ্ধ হয়েছিলেন 6 মাসের জন্য, এবং এই সময়ে আমরা যদি ঘরোয়া ক্রিকেট দেখি এবং বিপিএল চলছে, সাব্বির আহামরি কিছু করেছেন। রংপুরের বিপক্ষে সবশেষে একটা 85 রানের ইনিংস খেলেছেন। সাব্বিরকে 6-7 এই পজিশনগুলোতে আছে বিবেচনায় রাখা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কন্ডিশনের জন্য। আমার কাছে কিন্তু মনে হয় সাব্বির বাংলাদেশ টিমের অটোমেটিক চয়েস 6-7-এর জন্য। এবং যদি সেই খেলা হয় হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশনে, যদি খেলা হয় নিউজিল্যান্ডের কন্ডিশনে, আপনি এই বছর বিশ্বকাপ আছে, এই বছর বিশ্বকাপে আপনাকে আসলে দল, বিশ্বকাপকে ভেবেই আসলে দল রাখতে হবে। ইনফ্যাক্ট আসলে ফেব্রুয়ারিতে যদি খেলা হয় 3 মাস পরেই বিশ্বকাপ, সেই জন্য সাব্বির আমার কাছে মনে হয় সাব্বির অটোমেটিক চয়েস। সাব্বিরকে একটু ডিসিপ্লিন হতে হবে, সাব্বিরকে দলের শৃঙ্খলার পাশাপাশি তার নিজের শৃঙ্খলার কথা ভাবতে হবে। বিপিএল এর পারফরমেন্স আমার কাছে এখানে খুব বেশি বিবেচনা। বিপিএল এর প্রথম কথা হচ্ছে বিপিএল একটি টি20 ম্যাচ, দ্বিতীয় কথা হচ্ছে সেখানে ক্লাব টিমের সাথে নিজেকে খাপ খাওয়ানো না খাওয়ানো। সাব্বির বাংলাদেশের টেস্টেড প্লেয়ার, পারফরমেন্সের ভিত্তিতে তাকে দলে নেওয়ার দরকার নেই, সে দলে ঢুকেছে, এতে আমি খুশি।
এবারে দলটি অন্য দলের থেকে বেশি চিন্তা করে নেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং মিনহাজুল আবেদিন নান্নু খোলাখুলি স্বীকার করেছেন যে অধিনায়ক চেয়েছেন সাব্বিরকে, এবং অধিনায়ক যে সাব্বিরকে চেয়েছেন তার পেছনে অধিনায়কের পরিকল্পনা রয়েছে, এবং তাসকিনকেও তিনি চেয়েছেন। আমি মনে করি তাসকিনও বাংলাদেশের জন্য জরুরি প্লেয়ার, অটোমেটিক চয়েস আমি বলবো না, কিন্তু জরুরি তাসকিন। দুই ফরম্যাটেই দল দেওয়া হয়েছে, টেস্টের জন্য দল দেওয়া হচ্ছে, এবং সবথেকে বড় বিষয় যেটা টেস্টে আমরা দেখেছি যে উইন্ডিজের বিপক্ষে ৩-৪ জন ওপেনার রয়েছেন, সেখান থেকে আসলে কমিয়ে ইমরুল কায়েসকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং বলাই হয়েছে, নির্বাচকরা বলেছেন যে শুরুর দিকে টপ অর্ডারে বেশি ব্যাটসম্যান হয়ে গেছে, এই জন্য ইমরুলকে রাখা হয়। আমার মনে হয় যে ইমরুল কায়েসের কিন্তু যদি যেটাকে আমরা ট্রু পিচ বলি, যেখানে আসলে বল লাফায়, সেখানে ইমরুলের একটি কিছু অসুবিধা রয়েছে, সেটি হয়তো মাথায় ছিল আমাদের নির্বাচকদের। তা না হলে যদি পারফরমেন্স বিবেচনায় ইমরুল কায়েসকে বাদ দেওয়ার আসলে কোনো কারণ নাই। টেস্ট স্কোয়াডে ইমরুল কায়েস থাকতেই পারতেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ইমরুল কায়েসকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া এটি ঠিক, আমি এই সিদ্ধান্তটি আমি ঠিক। সম্ভবত খেলছেন না, সৌম্য টেস্টে নেই, ওয়ানডেতে আছে। সৌম্য টেস্টে যা করেছেন, সৌম্য টেস্টে আসলে ফিরে আসতে হলে তাকে একটু পরিণত হয়ে ফিরে আসা উচিত, কিন্তু ইমরুল কায়েসের টেস্টে থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এই দিকটা আমার কাছে একটু মিসিং লাগে। আর একটা জিনিস হচ্ছে যে আমি মনে করি যে টেস্টে কিন্তু জেনুইন আপনি 5টা ব্যাটসম্যান খেলাবেন, একটা অলরাউন্ডার খেলাবেন, উইকেট কিপার খেলাবেন, এবং 4টা জেনুইন বলার আপনাকে খেলাতে হবে। সেই ক্ষেত্রে আমার পছন্দ কিন্তু মুস্তাফিজ, তাসকিন, রুবেল এবং তাইজুল ইসলাম। সেই ক্ষেত্রে নাইম হাসান বা এদের কিভাবে ব্যবহার করবে কি, সেটি নিশ্চয়ই আমরা আশা করব যে কম্বিনেশনটা দাঁড় করে ফেলবে ম্যানেজমেন্ট, ভেবে দেখবেন। 2024 সালে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় $100 বিলিয়ন পৌঁছানো আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আর এর জন্য ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সকালে তৈরি পোশাকের শিল্প সংশ্লিষ্ট প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এই আশ্বাস দেন। কখনো তারা ইপিজেডে যাচ্ছেন, তারা আমাদের তৈরি পোশাকের উপর ভর করেই প্রতি বছর বাড়ছে দেশের রপ্তানি আয়। 2017-18 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিতে আয় হয় $30 বিলিয়ন বেশি। চলতি অর্থ বছর এ খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $32.69 বিলিয়ন। 2024 সালের মধ্যে এই খাতে রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত হবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। লক্ষ্য বাস্তবায়নে ব্যবসায়ীদের পাশে থেকেই কাজ করার আশ্বাস দেন তিনি। তবে এজন্য বাড়াতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। যেভাবে আমরা চারিদিক থেকে সব কিছুতেই আমরা আমাদের প্রভাব ফেলেছি, তাতে করে এই যে $50 বিলিয়ন বলছি আমরা, এই সেক্টরটাকে আমি মনে করি চেষ্টা করলে 2024 সালের মধ্যে আমরা $100 বিলিয়ন নিয়ে যেতে পারবো বলে মনে করি। বিশ্বে পোশাক শিল্পের বাজার প্রায় $450 বিলিয়ন, যার প্রায় 6% আছে বাংলাদেশের দখলে। সরকারের সঠিক পরিকল্পনা এবং সহায়তা পেলে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব বলছেন ব্যবসায়ী নেতারা। সারা পৃথিবীতে এখনো 450 বিলিয়নের উপরে কাপড়ের ডিমান্ড আছে, গার্মেন্টসের ডিমান্ড আছে। আমরা করি মাত্র ওয়ার্ল্ড মার্কেট শেয়ারের 6.5%-এরও নিচে। অনেক রিসার্চ ওয়ার্ক আমাদের দরকার, যেটার মাধ্যমে এই সেক্টরকে আরো সমৃদ্ধ করা সম্ভব। সেমস গ্লোবাল আয়োজিত 4 দিনের এই প্রদর্শনী শেষ হবে 26 জানুয়ারি। প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মেলায় অংশ নিয়েছে বিশ্বের 22টি দেশে 370টি প্রতিষ্ঠান। নাশিদ জেরিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজিমপুরের গড়া গেরিলা দল সজীব গ্রুপ নিয়ে লড়াই করেন 2 নম্বর সেক্টরে। 2 দফা আটক হয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে 71-এর সেই গৌরব গাথা সামনে আনলেন সহযোদ্ধারা। আজিমপুর কলোনি ও ওয়েস্ট এন্ড স্কুলের সহপাঠী মাহবুব মানিক আনন্দের নিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সজীব গ্রুপ। সজীব চলে গেছেন আগেই। আজ প্রিয় সতীর্থ বুলবুলকে বিদায় দিতে সবার আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন অন্য সদস্যরা। মুক্তিযুদ্ধে এই গ্রুপ নিয়েই 2 নম্বর সেক্টরে লড়াই করেছেন বুলবুল। 71-এ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কে হানাদারদের চলাফেরার খবর মুক্তিযোদ্ধাদের দিতেন তারা। এক পর্যায়ে ধরা পড়েন রাজাকারদের হাতে। বুলবুল এবং মানিক 3 জন একই সাথে ধরা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া জেল তারা ছিল অনেক দূর। শেষ পর্যন্ত তো বুলবুল পর্যন্ত ছিল। ছোটবেলা থেকে তার গান বাজনার শখ এটা যে, এবং সে সব কিছুই ঢেলে দিয়েছে তো এই গান বাজনার পিছনে। ইংরেজি জানতেন বলে পাকিস্তানিদের পক্ষে কাজ করার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি সহ গ্রুপের 4 জন।
17 দিন একসাথে একই বিছনায় একই ইয়েতে আমরা ঘুমিয়েছি, একইভাবে থাকছি। টর্চার যখন করছে আমাকে এক রুমে, ওকে আরেক রুমে, এইভাবে করা হচ্ছে। নভেম্বরে ঢাকার বাড়ি থেকে আবারও আটক হন বুলবুল। এমপি হোস্টেলে নির্যাতনের পর অচেতন ছিলেন 2.5 দিন, পরে আটক রাখা হয় রমনা থানায়। সেখান থেকেই 16 ডিসেম্বর তাকে উদ্ধার করেন মুক্তিযোদ্ধারা। পাকিস্তান হানাদার বাহিনী যখন রেসকোর্স ময়দান এখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে, আমরা অনেকেই সেটা সাক্ষী। সে কিন্তু সেই সময় কারাগারে। মুক্তিযোদ্ধা হিসেবে খুব সাহসী বীর গেরিলা ছিল। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে 1000 টাকার চেক ও একটি চাদর দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী প্রজন্মের জন্য সে চাদর আমৃত্যু যত্নে রেখেছেন 71-এর এই যোদ্ধা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়ির বেপরোয়া গতিতে নিহত হয়েছে একই পরিবারের 6 জন সহ 7 জন। ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের জাদিয়ার পশ্চিম মান্দারি এলাকায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেপরোয়া চালকদের নিয়ে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। মা, বাবা ও ভাই সহ পরিবারের 6 সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ নাদিম মাহমুদ অন্তর। আকাশের দিকে তাকিয়ে অজানা প্রশ্নের উত্তর খোঁজার বৃথা চেষ্টা তার। মঙ্গলবার রাতে সাদারঘর এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন অন্তর। খবর পেয়ে তার কাছে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথে তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে স্তব্ধ হয়ে যায় 7টি প্রাণ। নিহতরা হলেন অন্তরের বাবা মা, 2 বছর বয়সী ছোট ভাই, খালা, খালাতো বোন এবং নানি। অপরজন অটোরিকশা চালক। এমন ঘটনায় এলাকাবাসী শোকাহত। ওই পরিবারের যে সমস্ত লোকগুলো আছে তাদের তো অসহায়, একদম অসহায় দিনের মধ্যে, আর কেউ নেই আল্লাহ ছাড়া। শিশু বাচ্চারা এখন এদেরকে চায় না, চিন্তা আর কোনো লোক না। বাবা শাহে আলমের কৃষিকাজেই চলত 7 জনের পরিবার, কিন্তু একটি দুর্ঘটনা পরিবারটিকে তছনছ করে দিয়েছে। নেই উপার্জনক্ষম কেউ। সঙ্গে না থাকায় বেঁচে গেছে অন্তরের ছোট 3 ভাই বোন। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকার সহকারে এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আশা করব এই 3টা পরিবারের প্রতি যেন সহানুভূতি দৃষ্টি দেখে এবং তাদের ভবিষ্যতে যেন যে সদস্যরা জীবিত আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিয়ে যেন আর্থিক সহযোগিতা সহ পুনর্বাসনের ব্যবস্থা করেন। নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে আর্থিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মর্মান্তিক একটি দুর্ঘটনা। আমরা এই দুর্ঘটনার জন্য জেলা প্রশাসক মহোদয় থেকে সংশ্লিষ্ট পরিবারের জন্য আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। বিকেলে জানাজা শেষে সন্ধ্যায় সবাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউনিপের চেয়ারম্যান এমডির 12 বছর কারাদণ্ড, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। হারুন বলেছেন আর কেউ দোষী কিনা বিষয়টি খতিয়ে দেখা উচিত। সামিহা বলছেন দুদকের এরকম সক্রিয়তা অব্যাহত থাকুক। ইকবাল বলছেন দুর্নীতি বিরুদ্ধে 0 টলারেন্স নীতি দেখতে চাই। বেলাল বলছেন ইউনিপের 2U এর মতো প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই যাতে কোনো পৃষ্ঠপোষকতা না পায় সে ব্যাপারে নজরদারি বাড়ানো উচিত। শান বলছেন এরকম মামলা 8 বছর পর রায় দেয়া হলে বিচারের উপর মানুষের আস্থা উঠে যাবে। কথা বলছেন দুর্নীতি নিয়ে অন্য মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি চাই। আর মুরসালিন বলছেন পলাতক আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অবশেষে রায় ঘোষণা করায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন নাহার। তাহসিন বলছেন সব MLM ব্যবসা তুলে দেয়া হোক। শরীফ জানিয়েছেন বিচারের দীর্ঘসূত্রতা দূর করা উচিত। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে।